স্বাধীনতার আলোয় মিশে থাকে মুক্তির প্রশান্তি। মনের সমস্ত সংকীর্ণতা দৈন্যতা শেষ হয়ে যখন মানবিকতায় মানুষ উন্নীত হয়, তখনই একজন মানুষ হয়ে ওঠে প্রকৃত স্বাধীন। রাজনৈতিকভাবে সমস্ত দেশের স্বাধীনতায় আসে রক্ত পিচ্ছিল পথে। যুদ্ধের অবসানে যে শান্তি, তারই হাত ধরে স্বাধীন হয় দেশ। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস সাক্ষী থেকে গেছে অগণিত শহীদের আত্মবলিদানের, সাধারণ মানুষের ত্যাগের। ভারতের স্বাধীনতার দিনে একটি গান স্মরণে আসে আমাদের সকলেরই। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তারা বরণীয় ও স্মরণীয় আমাদের কাছে আজও ঠিক সমানভাবেই। আজ ৭৭তম স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে অ্যাচিভার্স অর্গানাইজেশনের তরফ থেকে এই অনুষ্ঠানটি নিবেদন করা হলো। কবিতা আবৃত্তি করবে সুজাতা দাস বৈরাগ্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। স্বাধীনতা স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা বলেছিলেন ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন ১৩, কথাটার মর্ম ঠিক বুঝতে পারিনি। মন ছটপট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন। কে জানি বলেছিলেন তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে। আমি কি আর দেখতে পাবো না? লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলেছিলেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে, সীমান্তের এপারে ওপারে। কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল। স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করেছিল বেশি, সবচেয়ে বেশি লড়াই করেছিল দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক ১৭ বছর পর, যেন রিপ ভ্যান উইঙ্কল। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মিললেন, কি যেন প্রচণ্ড এক ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধু হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকানে আগুন লেগেছে। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল ৩ দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষেরা। কোনো জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদেই কাঁদছে, হাতে ভিক্ষের পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামে ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, শয়তান গান্ধীটা মেনে নিল দেশভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে। সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সবাই খুন হলেন গান্ধীজি। ১৭ বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে ১.৫ বছর পলাতক। তখন রোজ ভালো করে খাওয়া জুটত না তার।
আন্দামান জেলের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায়ই তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া আর কোনো ভাষাই তারা জানতো না। কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা করা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনামুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠলেন তিনি। আর কোনো দিনই নিরামিষ ছাড়া কিছুই খাননি কাকা। কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেলের সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবুও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তা রক্তাক্ত পরিত্যক্ত হয়েছে। এরপর তো একসময় ভেঙে দুটুকরোই হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না, যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায়, মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা হয়, তবুও ভাঙল না। অনেক ফুটোফাটা ও তাপ্পি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেও এদেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলো খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতরভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবেই মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। আমার ছেলের কাছে এসব কথা গল্প কথা। এই পুরনো ইতিহাসের আর কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকেই নতুনভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে এসেছে, এবারে আর অস্ত্রশস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটা আন্তর্জাতিক এলিট স্কুলও খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে, সব মানুষই আবার মানুষ হয়েছে, সব মানুষই আবার মানুষ হয়েছে। স্বাধীনতার যাত্রাপথে সত্যি ছড়িয়ে থাকে কত স্বপ্নভঙ্গের হতাশা, আবার নতুন স্বপ্ন গড়ার আশা। এই বিষয়ে আমাদের কবিতা শোনালো সুজাতা দাস বৈরাগ্য। এরপর আমরা শুনে নেব দীপঙ্কর হালদারের কণ্ঠে সার্থক জনম আমার গানটি। সার্থক জনম আমার, জন্মেছি দেশে। সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমায় ভালো বেশে জন্মেছি দেশে।
জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে জন্মেছি এই দেশে কোন বনেতে ফোটে রে ফুল গন্ধে এমন করে কোন বনেতে ফোটে রে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে জন্মেছি দেশে সার্থক জন্ম আমার জন্মেছি দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালো বেশে জন্মেছি দীপঙ্কর
তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর গানটি আমাদের পরিবেশন করার জন্য। ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে অগণিত বিপ্লবী তাদের প্রাণ দিয়েছেন অবলীলায়। পল্লবী সাহা আমাদের পাঠ করে শোনাবেন তেমনই একজন বিপ্লবী কানাইলাল দত্তের বীরত্বের কাহিনী। দুর্ধর্ষ বিপ্লবী কানাইলালকে আলিপুর সেন্ট্রাল জেলের কন্ডম সেলে বন্দি রাখা হয়েছে। কয়েকদিন পর তার ফাঁসি হবে। দিনটি ছিল 10ই নভেম্বর 1908। তিনি তার কক্ষে পদচারণা করতেন আর আবৃত্তি করতেন স্বামীজির রচনা থেকে, পত্রাবলী থেকে, বক্তৃতা থেকে উচ্চ কণ্ঠে, যাতে দূরের জেলের মধ্যে থাকা তার যেসব সতীর্থ বন্দী আছেন তারাও যেন তা শুনতে পান। একদিন কানাইলাল এইরকম ভাবেই উচ্চ কণ্ঠে আবৃত্তি করছেন স্বামীজির জ্ঞানযোগ থেকে আলেকজান্ডার ও ভারতীয় সন্ন্যাসীটির কাহিনী। আলেকজান্ডার একদিন দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী পাথরের উপর বসে আছেন। তার সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন আলেকজান্ডার। তিনি সন্ন্যাসীকে সবিনয়ে বললেন, আমি আপনাকে আমার দেশ নিয়ে যাব, মহা সম্মান আর বিরাট ঐশ্বর্যের মধ্যে আপনাকে রাখবো, আপনাকে দেখাবো আমার দেশের মানুষকে। সন্ন্যাসী নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি এই অরণ্যের পর্ণকুটিরেই খুব আনন্দেই আছি। আলেকজান্ডার তবুও মিনতি করলেন, আমি সমগ্র পৃথিবীর সম্রাট, আপনাকে আমি প্রভুত্ব, ধন সম্পদ, বিরাট পদমর্যাদা দেব। সন্ন্যাসী সহজ কণ্ঠে বললেন, পৃথিবীর কোনো ঐশ্বর্য, পদমর্যাদার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তখন আলেকজান্ডার ক্রুদ্ধ হয়ে বললেন, আপনি যদি আমার সঙ্গে না যান তাহলে আমি আপনাকে হত্যা করব। সন্ন্যাসী তখন ফেটে পড়লেন উচ্চ হাস্যে। তারপর নিষ্কম্প কণ্ঠে বললেন, আলেকজান্ডার, হতে পারো তুমি পৃথিবীর সম্রাট, কিন্তু তুমি মহা মূর্খের মতো কথা বলছো এখন। তুমি আমাকে হত্যা করতে পারো না কখনো। তুমি আমার শরীরটাই শুধু সংহার করতে পারো, কিন্তু আমি তো শরীর নই, আমি আত্মা, আর আত্মা অবিনশ্বর। সূর্য আমাকে শুষ্ক করতে পারে না, অগ্নি আমাকে দগ্ধ করতে পারে না, অস্ত্র আমাকে হত্যা করতে পারে না। এমন উচ্চ স্বরে কানাইলাল পড়ছিলেন যে সাহেব সুপার পর্যন্ত ছুটে এসেছে দেখতে কি হয়েছে সেখানে। তাকে সেখানে আসতে দেখে কোনো ভ্রুক্ষেপই করলেন না কানাইলাল। তিনি পড়েই চললেন ইংরেজিতেই লেখা স্বামীজির জ্ঞানযোগ। সাহেব শুনছে। সাহেব জিজ্ঞাসা করলো উদ্ধত ভঙ্গিতে, এত চেঁচাচ্ছ কেন? পড়া থামিয়ে শান্তভাবে কানাইলাল সাহেবকে বললেন, শুনতে পাচ্ছ না? বুঝতে পারছো না? আমি তো তোমাদেরই মাতৃভাষাতেই পড়ছি সাহেব। তোমাদের এই দেশে লন্ডনে এ কথা আমাদের দেশের মানুষ শুনিয়েছেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শোনো শোনো, এই আমাদের মন্ত্র, এই আমাদের বাইবেল। আর তোমাদের মৃত্যুর পরোয়ানা আমরা করি না, আমরা মরতেও ভয় পাই না সাহেব। মৃত্যুতে আমাদের আনন্দ, মৃত্যুকে আমরা ভালোবাসি, আর ভালোবাসি আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে। যার লেখা আমি পড়েছি সেই স্বামী বিবেকানন্দই আমাদের তা শিখিয়েছেন। আমরা সবাই তারই সন্তান। ফাঁসির আগে আসামির ওজন নেওয়া হয়। কানাইলালের ওজন নিয়ে দেখা গেল তার ওজন 16 পাউন্ড বেড়ে গিয়েছে। তার দাদা ফাঁসির আগের দিন কানাইলালকে বলেছিলেন তার চশমাটা দিতে, তার স্মৃতির উদ্দেশ্যে, কিন্তু কানাইলাল তা দিতে মানা করেছিলেন। কারণ সে বলেছিলেন যে না না দাদা, আমি চশমা দিতে পারবো না। ফাঁসির আগে চশমার অভাবে যদি সে হোঁচট খায় তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়েছি। যখন কানাইলালকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন উপস্থিত সবাই দেখছিল কি নির্ভীক দীপ্ত পদক্ষেপে চলছেন তিনি মৃত্যু মঞ্চের দিকে। নিজের হাতেই হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি যেন বরমাল্যর মতো পড়ছেন। কোনো উদ্বেগ নেই, আসন্ন মৃত্যুর পদধ্বনি মহানন্দে উপভোগ করছেন। যেন শেষ মুহূর্তে আসার ঠিক আগে চোখ বুজে রইলেন। বোধহয় স্মরণ করছিলেন স্বামীজির সেই জ্ঞান দর্শনকে, যাকে তিনি আত্মজ বলে মনে করতেন। বাংলার কারাগারে সেই প্রথম ফাঁসি। সাহেব পুলিশরা কানাইলালকে ওই সময় ওই চেহারায় দেখে অবাক হয়েছিলেন এবং বিপ্লবীদের জিজ্ঞাসা করেছিলেন, কানাইলালের মতো এরকম আর কতজন ছেলে আছে তোমাদের? তারা উত্তরে বলেছিল,
কত কি করে বলবো সাহেব, আমরা সবাই তো কানাইলাল। কানাইলাল মোড়ে আমাদের সবাইকে কানাইলাল হতে শিখিয়ে দিয়ে গেছে। নমস্কার। পল্লবী সাহাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর সৈকত বালার কণ্ঠে শুনে নেব গণসঙ্গীত আজ যত যুদ্ধবাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেখানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ, উদ্ভত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ, উদ্ভত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। এই যে বিংশ শতাব্দী, গুলিতে ছিন্ন ভিন্ন আজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্ত চোখ, প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় সিংহদ। যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্ত চোখ, প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় সিংহদ। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা, বিশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা, বিশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়। হিংসা নয়, যুদ্ধ নয়, ফুল ফোটাও গন্ধরাজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেখানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। সৈকত বালার কণ্ঠে আমরা শুনলাম গণসঙ্গীত আজ যত যুদ্ধবাজ। তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার সেতার পরিবেশন করবে অসিত শীল।
ধরার এই লৌহ কপাট গানটি অসিত তার সুরমূর্ছনায় ফুটিয়ে তুলল অনবদ্যভাবে। তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এইবার আপনাদের সামনে ধনধান্যে পুষ্পে ভরা গানটির নৃত্য পরিবেশন করবে সুভদ্রিকা কিস্কু। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, দেশ का सलाम सलाम सलाम। জন্মভূমির সঙ্গে আমাদের নিবিড় আত্মিক সম্পর্ক, আবেগে অনুভূতিতে এই জন্মভূমি সকল দেশের সেরা হয়ে ওঠে। সুভদ্রিকার নাচের মাধ্যমে আমরা এই ভাব সত্য উপলব্ধি করলাম আরও একটিবার। এরপর একটি স্বরচিত কবিতা শোনাবে বঙ্কিম সরকার। নমস্কার, আমি বঙ্কিম সরকার। আমার কবিতা মীরাদির গানের প্রতি। গানে গানে যদি শিহরণ খুঁজে যাও, গানে গানে করো দেশের অন্বেষণ, হেঁটে যেতে পারো ভূগোলের এই ভাগে, গানে গানে সুর শেখাবে সন্তরণ। দেশ কাকে বলে, কোথা পাবো তাকে খুঁজে, মিছিলে মিছিলে দেশ জেগে নয়, মানুষের হাঁটা আর গান যতদিন থাকে ততদিন দেশে ছোঁবে না অবক্ষয়। কবিতার কথা সুরের হাওয়ায় ভাসে, কবিতার কথা স্পন্দিত নিরালায়। আমি শুধু মাটির মালিক জানি, দেশ কেন এত মোহময় ডেকে যায়। দেশ দেশ করে কাকে খোঁজো তুমি এত, দেশ ধুলো মাখে স্বাধীন কবিতায়। দেশ মানে শুধু তার কাঁটা ঘেরা নয়, দেশ বেঁচে থাকে মানুষের সীমানায়। দেশের সীমানা ঠিক কত দূর হতে পারে, দেশের প্রাচীর কত উঁচু হতে হয়। পৃথিবীটা যদি একটাই দেশ হতো, যুদ্ধ বোমার ঠিক হতো পরাজয়। আজও তাই মেয়েটির গানে দেশ,
আজও গানে গানে মানুষের পথ হাঁটা। আজও গান যত দূর হেঁটে যাবে তত দূর যেন দেশের সীমারেখা। আজও গান যত দূর হেঁটে যাবে তত দূর যেন দেশের সীমারেখা। এবার অর্জুন সাহার কণ্ঠে আপনারা শুনবেন সমাপ্ত সঙ্গীত এ वतन मेरे वतन। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ वहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूं, तुझ पे कोई गम की आँच आने नहीं दूं। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन, मेरे वतन। ऐ वतन मेरे वतन, मेरे वतन। आबाद रहे तू, मेरे वतन। आबाद रहे तू। স্বাধীনতার বোধ জ্যোতির মতো প্রকাশ পাক সকলের অন্তরে। সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। স্বাধীনতার জন্য সংগ্রামে জয় সুনিশ্চিত, তার স্বরূপ সাক্ষী ইতিহাস। আমরা সেই সময়কে স্মরণ করব এবং সেই ভাবাদর্শকে বহন করে নিয়ে যাব আগামীর পথে। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর করে তোলার জন্য সকল অংশগ্রহণকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম অর্পিতা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিকা রূপে। যে সকল দর্শক বন্ধুরা আগ্রহ সহকারে আমাদের অনুষ্ঠানটি শুনলেন তাদের কৃতজ্ঞতা জানাই এবং আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে ঠিক একইভাবে থাকবেন। নমস্কার।